মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় বঞ্চিতদের পক্ষে অবরোধ, বিক্ষোভ। অল্প কদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে আলোচনায় প্রস্তুত দল। রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে, সরকারের জন্য এটা ভালো। আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল, সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার, বললেন নির্বাচন বিশেষজ্ঞরা। হবিগঞ্জের শাস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু, আহত ৪০, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে ড্যাব সংশোধন প্রস্তাব, অভিযোগ নগর পরিকল্পনাবিদদের, নাগরিক ভোগান্তি চরমে পৌঁছানোর শঙ্কা। কয়েক ঘণ্টা পর নিউ ইয়র্কের মেয়র হওয়ার লড়াইয়ে নামছে বাংলাদেশি সহ অভিবাসীদের কাছে তুমুল জনপ্রিয় মামদানি, জয় ঠেকাতে মরিয়া ট্রাম্প। দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ার আনন্দ র্যালি করেছেন নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোরে শহীদ ময়দানে জড়ো হন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরপরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়া আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থানীয় নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে। বিভিন্ন আসনে দলীয় প্রার্থী হওয়ায় সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, দেশে অরাজকতা চলছে, তবু দেশের মানুষ দেশপ্রেমিক ব্যক্তিকেই ভোট দিবে। বিএনপি মনোনীত তরুণ প্রার্থীদেরকে জয়ী করার জন্য নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান মির্জা আব্বাস। একই অনুষ্ঠানে বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, ৩টি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হতে যাচ্ছে। তাই দলের পক্ষে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনও মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন পুরনো মিলে একটি আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে, একটা সুন্দর মনোনয়ন হয়েছে। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমিনুল। এ সময় তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি। রূপনগর পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান আমিনুল। দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত জনগণ ত্রয়োদশ নির্বাচনে ভোট বিপ্লব করবে বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করেছিল, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার মানোন্নয়নে কাজ করা হবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি। বিপরীত চিত্র রয়েছে বিএনপির প্রার্থী ঘোষিত কোনো কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তেজনা দেখা দেয় মেহেরপুর 2 আসনে। সকালে গাংনী বাজারে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপক্ষের সংঘর্ষে আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের কর্মী সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জাভেদ মাসুদ মিল্টন ও আব্দুল আওয়ালের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর হামলার ঘটনা নিয়ে নেতাকর্মীরাই বা কি বলেছেন? মেহেরপুরের গাংনী উপজেলার অর্থাৎ গাংনী 2 আসনে রাত থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে গাংনীর পরিবেশ শান্ত রয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে গাংনীতে যে কিছুক্ষণ আগে যে সংঘর্ষের ঘটনা ঘটে গেছে, সেখানে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে আমরা যদি দেখতে পেয়েছি এখানকার যে নেতাকর্মী রয়েছে, মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে রয়েছেন। আমরা দেখেছি মনোনয়ন ঘোষণা হওয়ার পরে থেকে গতকাল রাত থেকেই বেশ উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গাংনীতে। তো সেখানে তারপরে থেকে এর জের ধরে আজ সকালেও মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন যখন নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন, তখন অতর্কিতভাবেই জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন গ্রুপের সমর্থকরা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এই হামলার পরপরই কিন্তু উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনার পরপরই গাংনী বাজারে উত্তেজনা বিরাজ করে এবং উত্তেজনার এক পর্যায়ে এখানে আমরা যেটি দেখতে পেয়েছি আপনাকে দেখানোর চেষ্টা করছি। এখানে গাংনী উপজেলা বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি এখানে মোটরসাইকেল যেগুলো আছে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা বর্তমানে এখন গাংনী যে পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আমরা কথা বলেছি পুলিশের সাথে, তারা যেটি বলছেন সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ বিরাজ রাখার জন্য এখন পর্যন্ত গাংনীর পরিবেশ শান্ত রয়েছে। রামিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর ছাড়াও সাতক্ষীরা 3 আসনে বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। পরে আবারও দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। বিক্ষুব্ধদের অভিযোগ, ডক্টর শহীদুল আলম ত্যাগী ও যোগ্য হলেও তাকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। সাতক্ষীরা 3 আসনে কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় গতরাতেও বিক্ষোভ করেন ডক্টর শহীদুল আলমের অনুসারীরা।
জন্য আমরা শহীদুল ভাইয়ের জন্য রাজপথে জীবন দিতে পারি। আমরা দাবি করতেছি ডক্টর শহীদুল আলম 7 আসনের নয়নের মণি, তার নমিনেশন না দিলে আমরা রাজপথ ছাড়ব না। এদিকে চট্টগ্রাম 4 সংসদীয় আসন সীতাকুণ্ডে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় গতরাতে বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন ও যুব দলের সোনাইছড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবং এই বিষয়ে সবশেষ জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, কি দাবি জানাচ্ছেন বঞ্চিত নেতার সমর্থকরা, আর বিক্ষোভ অবরোধে কোনো জনভোগান্তি কি হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখছেন এখন সেখানে, সেটাও জানাবেন। বিএনপির গতকাল যে মনোনয়ন ঘোষণা হয়েছে সাতক্ষীরা 3 আসনে গাজী আলাউদ্দিনকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু সাতক্ষীরার যে কালীগঞ্জ নলতা এলাকায় গেল রাতেই বিক্ষোভ সমাবেশ মিছিল করেন নেতাকর্মী, এবং আজকে সকাল থেকে কালীগঞ্জের নলতা যে এলাকা রয়েছে সেই বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সমাবেশ বা যে তাদের যে দাবির যে বিষয়টি সেটি তারা জানাচ্ছিল। এবং এতে করে এখনকার যে চিত্র সেটি হচ্ছে সড়ক অবরোধ থেকে নেতাকর্মীরা কিন্তু এখন সরে গিয়েছেন এবং তারা ঘোষণা দিয়েছেন বেলা 3টার পর কালীগঞ্জ সদরে যে বিক্ষোভ কর্মসূচি এবং যে অবরোধ সেটি তারা করবেন। তাদের যে দাবি, তারা বলছেন যে ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা 3 আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাকে মনোনয়ন দিতে হবে, এবং যতক্ষণ মনোনয়ন বিএনপির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট একটি সমাধান শুরু হওয়া না করবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবরোধ বা যে কর্মসূচি তারা সেটি চালিয়ে যাবেন। পাশাপাশি যে জনভোগান্তির কথা যদি বলি, সকাল থেকে যখন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা তখন চারপাশে কিন্তু রাস্তার 2 পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে জনভোগান্তির চিন্তা করে মাঝে মধ্যেই সড়ক থেকে কিন্তু সরে যায় নেতাকর্মীরা এবং এতে কিছুটা যানজট লাঘব হয় এবং জনদুর্ভোগ কিছুটা কম হয়। আকরাম, ধন্যবাদ। কিছুদিনের মধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে। 15 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে এমনটাই জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পবিত্র উমরা পালন এবং যুক্তরাজ্য সফর শেষে দেশে মঙ্গলবার ভোরে ফেরেন ডক্টর শফিক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মতানৈক্যই গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করে জামায়াত আমির বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হোক, মতবিরোধ না হোক। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও 15 দিন বাড়ানোর আহ্বান জানান ডক্টর শফিক। দেশ বিনির্মাণে গণমাধ্যম কর্মীদের পাশে থাকার আহ্বানও জানান। জামায়াত আমিরকে বরণ করে নিতে ভোর থেকে বিমানবন্দরে ভিড় করেন দলটির বহু নেতাকর্মী। ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন ডক্টর শফিক। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি। আমি নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। বুঝতে পেরেছি যে এই মতানৈক্য কেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়, মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। হবিগঞ্জের শাস্তাগঞ্জের কদমতলী এলাকায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছে 3 জন।
আহত অন্তত 40 জন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সিলেটগামী এনা পরিবহনের সাথে ঢাকাগামী রিয়েল কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 2 জন, আহত হন অন্তত 30 জন। দুর্ঘটনায় সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়। সেখানে আরও একজন মারা যান। আহত কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল পাঠানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আবার আপিল শুনানি হবে কাল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা যেন চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করা যায়, আজকে শুনানিতে সে আবেদন করেছেন বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে। দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন। এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিভিল আপিল নাম্বার দিয়েছেন, এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রেয়ার। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে আবারও বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংশোধন করছে অন্তর্বর্তী সরকার। এতে রাজধানী ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার ওপর অসহনীয় চাপ বাড়বে, এমন আশঙ্কা নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী মহলের। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা দাবি করেন, ভবনের উচ্চতা বাড়ানো ও জনঘনত্ব বাড়িয়ে ড্যাব সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার, যা এ শহরের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগর পরিকল্পনাবিদ পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে ড্যাব সংশোধনের নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন বক্তারা। ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার, এমন অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। বলেন, প্রস্তাবিত ড্যাব সংশোধন বাস্তবায়ন হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়বে, এতে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে। এ সময় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ড্যাব সংশোধনের উদ্যোগ ঢাকার পরিবেশের জন্য হুমকি। সব জায়গাতে নানা ধরনের সিন্ডিকেট আমাদের জনগণের যেই সব জায়গা সেটি দখল করে আছে। এখন নতুন করে যদি বিল্ডিং এর উচ্চতা বাড়ে, তাহলে হচ্ছে এই মানুষদেরকে আমরা কোথায় জায়গা দিব? এর প্রভাব আমাদের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে আপনার খেলার মাঠ, পাবলিক স্কুল সব জায়গায় পড়বে। সাধারণ নাগরিকদের তরফ থেকে এই বিষয়গুলো নিয়ে জোর দাবি না ওঠার কারণে রাষ্ট্র যারা পরিচালনা করেছেন সেই সময় তাদের মনোযোগ আকর্ষণ করতে পারেনি। কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হবে ভোটাভুটি, চলবে রাত 9টা পর্যন্ত। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন প্রায় 20 লাখ নাগরিক। এর আগে গত 9 দিনে আগাম ভোট দিয়েছে 7,35,000 মানুষ, যা 2021 সালের তুলনায় 4 গুণ। সবশেষ জরিপের তথ্য অনুযায়ী নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর চেয়ে 17 পয়েন্টেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী পার্টি মনোনীত জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় 51 লাখ, যার মধ্যে 65% ডেমোক্র্যাট সমর্থক। মেয়র নির্বাচন কেন্দ্র করে নিউ ইয়র্কে চলছে জোহরান মামদানির জোয়ার। শহরটিতে বাংলাদেশি কমিউনিটিতেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এ প্রার্থী। জ্যামাইকায় নির্বাচনী সমাবেশে বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিতে দেখা গেছে তরুণ ডেমোক্রেটকে। প্রবাসী বাংলাদেশিদের নানান সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। তোমার মেয়র আমার মেয়র, মামদানি মামদানি স্লোগানে মুখরিত নিউ ইয়র্কের জ্যামাইকা। হাজার হাজার মাইল দূরে মার্কিন মুলুকে নির্বাচনী প্রচারণায় বাংলা ভাষার ব্যবহার, এমন অভিনব ঘটনা ঘটল ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানির সমাবেশে। বাংলাদেশিদের সাথে গলা মিলিয়ে বাংলায় স্লোগান দিয়েছেন মেয়র প্রার্থী জোহরান মামদানিও।
বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মুসলিম সহ নানা ধর্মের মানুষ। বরাবরই নিজের অভিবাসী পরিচয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন মামদানি। সমাবেশেও কথা বলেন এই ইস্যুতে। নিউ ইয়র্কে জাতিগত পরিচয়ের কারণে দক্ষিণ এশিয়ার নাগরিকদের হয়রানির কথা তুলে ধরেন মামদানি। নির্বাচিত হলে বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন। We are not just saying goodbye to a disgraced former governor on Tuesday. We are saying goodbye to the politics of that disgrace. নির্বাচনী প্রচারণায় আলোড়নের পাশাপাশি সব জনমত জরিপেও এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী মামদানি। দক্ষিণ এশিয়ার কমিউনিটিগুলোতে তার জনপ্রিয়তা তুঙ্গে। ভোটারদের বাড়ি বাড়ি তো যাচ্ছেনই, অনলাইনেও চালাচ্ছেন ব্যাপক প্রচারণা। ব্যতিক্রমী ক্যাম্পেইনের জন্য এর মধ্যে বেশ প্রশংসিত হয়েছেন মামদানি। নির্বাচনে জিতলে মামদানি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নিউ ইয়র্কের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঠেকাতে বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। এই তরুণ মুসলিম বিজয়ী হলে শহরের জন্য বরাদ্দ কেন্দ্রীয় তহবিল বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, নিজে রিপাবলিকান হয়েও আরেক ডেমোক্র্যাট স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতি সমর্থন দিয়েছেন ট্রাম্প। মেয়র নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন আলোচিত প্রার্থী মামদানি। হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন তিনি। বিশ্ব বাণিজ্য সংস্কৃতির কেন্দ্র নিউ ইয়র্ক সিটির বহুল আলোচিত নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছে। শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। সময়ের সাথে সাথে যখন এই তরুণের জনপ্রিয়তা তুঙ্গে, তখন তাকে ঠেকানোর শেষ চেষ্টা স্বয়ং প্রেসিডেন্টের। প্রচারণার শেষ দিনেও কমিউনিস্ট, অযোগ্য ইত্যাদি নানা কটু কথার মধ্য দিয়ে মামদানিকে ব্যক্তিগত আঘাত করলেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের ভয়ও দেখালেন। হুমকি দিলেন মামদানি বিজয়ী হলে কেন্দ্রের তরফ থেকে সিটির জন্য বরাদ্দকৃত তহবিল বাতিল করে দেয়া হবে। কেবল তাই নয়, ডেমোক্র্যাট প্রার্থীকে রুখতে আরেক ডেমোক্র্যাটকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন মরিয়া ট্রাম্প। রিপাবলিকান প্রার্থী কার্টিস লিভার জয়ের সম্ভাবনা নেই বুঝতে পেরে স্বতন্ত্র হিসেবে লড়াইকারী অ্যান্ড্রু কুমোকে মন্দের ভালো মনে করছেন তিনি। স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্টের হস্তক্ষেপের সমালোচনা করেছেন জোহরান মামদানি। প্রচারণার শেষ দিন নিউ ইয়র্কের বাসিন্দাদের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। মামদানির দাবি, নিউ ইয়র্কবাসীর স্বার্থ রক্ষার চেয়ে ট্রাম্পের আকাঙ্ক্ষা পূরণেই কাজ করবেন স্বতন্ত্র প্রার্থী কুমো। ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেবেন এটা অনেকদিন ধরেই জানা, কারণ তাদের তহবিলের উৎস একই দাতা, লক্ষ্য এক। ডোনাল্ড ট্রাম্প তাকে চাইছেন কারণ তার এবং তার প্রশাসনের জন্য সেরা মেয়র হবেন কুমো, নিউ ইয়র্কবাসীর জন্য নয়। আমি যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভোটারদের সাথেও কথা বলতে চাই, সেখানে অ্যান্ড্রু কুমো ট্রাম্পের দাতাদের সাথে যোগাযোগ রাখতে চান। এখানেই পার্থক্য। ট্রাম্পের হুমকির মুখে পিছু হটবেন না বলেও জানিয়েছেন জোহরান মামদানি। ডরোথি তসরিন, যমুনা নিউজ। রাজু ভাস্কর্য থেকে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের যমুনা অভিমুখে যাত্রা শাহবাগে আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী রাব্বির দিকে, যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, শাহবাগ এলাকায় এখন কি পরিস্থিতি দেখছেন, সেখানে কি হচ্ছে বর্তমানে জানাবেন। শাহবাগে অবস্থান নিয়েছে প্রতিবন্ধী চাকরি প্রত্যাশী, তারা শিক্ষিত, তারা প্রত্যেকেই গ্রাজুয়েট করা। গত 17 দিন ধরে তারা আন্দোলন করছে। তারা চাইছে এই সরকারের কাছে বিশেষ কিছু সুবিধা, যে সুবিধাটি তাদের যৌক্তিক বলেই তারা বলছেন। শাহবাগে তারা এখানেই অবস্থান নিয়েছেন। তাদের যাবার কথা ছিল আজকে যমুনা অভিমুখে, এবং এই শাহবাগ মোড়ে, শাহবাগ থানা এবং পাবলিক লাইব্রেরির সামনেই এখানে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদেরকে আটকে দেয়, এবং তারা সেখানেই বসে পড়েছেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবি, যে প্রধান উপদেষ্টার কাছে তারা চাইছেন যে তার যে নির্বাহী আদেশ, সেই নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষিত ব্যক্তি যারা আছেন, যাদের সার্টিফিকেট আছে, যারা বেকার আছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং সেই সাথে তারা বলছেন যে তাদের সরকারি চাকরিতে প্রতিবন্ধী ব্যক্তিদের যে আবেদনের যে বয়সসীমা, সেটি 35 করার দাবি জানিয়েছেন। এবং এই দাবিতে তারা গত কয়েকদিন ধরে এখানে আন্দোলন করছেন। এবং এই আন্দোলনে যারা অংশ নিয়েছেন, তারা যাদেরকে দেখছেন, তারা বলছেন যে তারা গ্রাজুয়েট, এবং তারা এজন্যই তারা এখানে মিলিত হয়েছেন।
চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে 17 দিন ধরে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনে আজকে তাদের কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টার যমুনা। সেই যমুনার অভিমুখে তারা যেতে চাইছিল, কিন্তু এখানে পুলিশি বাধায় তারা এই সড়কে, শাহবাগের যে সড়ক সেই সড়কের এক পাশে তারা বসে এখানেই তারা আন্দোলন করছেন। তারা কিন্তু বলছেন যে এই বর্তমান সরকার অনেকের দাবি দেওয়া মেনে নিয়েছেন, যৌক্তিক দাবি দেওয়া মানছেন, তাদের দাবিটাও যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবি যে 5 দফা, যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে বিশেষ বিবেচনায় অগ্রাধিকার দিয়ে তাদেরকে নিয়োগ দিতে হবে, এই দাবিতে তাদের আন্দোলন। রাব্বি, অনেক ধন্যবাদ। বিএনপি গতকাল মনোনয়ন ঘোষণার পর যতটা বিশৃঙ্খলা হবে বলে মনে করা হয়েছিল তেমনটা হয়নি, এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জানান, নির্বাচন শান্তিপূর্ণ করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বাধা হয়ে দাঁড়ালে কিংবা কোনো অবহেলা করলে তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও যদি কেউ কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। বলেন, শিগগিরই আলাদা পুলিশ কমিশন অধ্যাদেশ করবে সরকার, যাতে নির্বাচনের স্বাধীনভাবে পুলিশ কাজ করতে পারে। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের সহায়তা চান তিনি। 2014, 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব, কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে। আমরা তো সবাইরে তো পারবো না। যারা ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তার আইনি আওতায় নেওয়া আসা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। সকালে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গুরুত্ব পায় বস্ত্র খাতে মিশনের বিনিয়োগ, দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহ ব্যবসায়িক নানা বিষয়। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। জোট করলেও নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এ নিয়ে বিএনপি সহ সমমনা দলগুলোর আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার। সদ্যবিদায় নির্বাচন সংস্কার কমিশনের সদস্যরা বলছেন, প্রেক্ষাপট বিবেচনায় তারা এমন সুপারিশ করলেও বাস্তবতা বিবেচনায় সরকার কিছু ক্ষেত্রে নমনীয় হতে পারে। তবে ছোট দলগুলোর শক্ত অবস্থান তৈরির ক্ষেত্রে নিজ প্রতীকে নির্বাচনের ক্ষেত্রেও সমস্যা দেখেন না বিশেষজ্ঞরা। লাভলি বিথের রিপোর্ট। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছিল গত 23 অক্টোবরের উপদেষ্টা পরিষদের সভায়। এর খসড়ায় প্রস্তাব ছিল জোটে ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। জামায়াত ও এনসিপি এমন সংশোধনীর পক্ষে থাকলেও আপত্তি জানিয়েছিল বিএনপি সহ সমমনা ছোট দলগুলো। নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টাকে চিঠিও দিয়েছে বিএনপি। রাজনীতির মাঠে এ নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই আরপিও সংশোধনীর গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বলা হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের 3 দিনের মধ্যে ইসির কাছে আবেদন করা হলে 2 বা এর বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের সংযুক্ত প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থী নিজ দলের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীক বরাদ্দ দিতে পারবে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদের মতে, সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ ক্ষেত্রে নমনীয় হলে সমস্যা ছিল না সরকারের। আরপিও যে ধারাটা এটা আগেও ছিল, এখন পাল্টে ছিল, আবার যদি আগের জায়গায় ফিরে যায় এটা আমাদের নির্বাচনের মানকে, নির্বাচনের ম্যানেজমেন্টকে কোনোভাবেই প্রভাবিত করবে না। তো আমি এটাকে প্রবলেম দেখি না। দলগুলো বাংলাদেশ কিন্তু একটা বিশেষ অবস্থায় আছে, সুতরাং সরকার যতটা সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়া উচিত, তাই না আমাদের নিজেদের মধ্যে এমন কোনো কেওস লেগে যাক শেষে নির্বাচনটাই আনসার্টেন হয়ে যায়। তো যতটুকু অ্যাকোমোডেট করা যায় যেটার মাধ্যমে আবার কোনো ক্ষতি না হয়ে যায়। এই সিম্বলের জন্য নির্বাচনের মেজর ক্ষতি হয়ে যাবে না। খুঁটিনাটি ব্যাপারগুলো ছাড় দিতে পারলে আমার কাছে খারাপ মনে হয় না নির্বাচন ঠিকঠাক মতো করার স্বার্থে। কিছু বাধা ধরা নিয়মের মধ্যে আটকে ফেলা ঠিক না। সময়ের সাথে সাথে
কিছু পরিবর্তন, কিছু সংস্কার নিতে হয়, এবং একতরফা সংস্কারও কোনোদিন মঙ্গল ডেকে আনে না। যদি বিধিমালার মধ্যে সুযোগ থাকে এবং সেটা যদি যৌক্তিক হয়, আমি মনে করি যে সেই ধরনের প্রস্তাবগুলো অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এটা বাদ দিলেও এখানে এতদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারা বড় দলের প্রতীক নিয়ে করেছে। যদিও তারা মনে করেন জোটের প্রতীকে নির্বাচন করলে ছোট দলগুলোর স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে না। ভালো দলও কিন্তু এভাবে আস্তে আস্তে হারায় যায়, মানে সেই দলের আর থাকে না। তা এগুলো রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আস্তে আস্তে যে তারা, আমরা যেহেতু দল করেছি, আমাদের প্রতীক আছে, অথবা আমাদের এটা নিয়ে আগাতে হবে, ধীরে ধীরে আগায়, একবারে যদি নাও মানুষের কাছে যেতে পারে। এই বিশেষজ্ঞের মতে নির্ধারিত সময়ে ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকটায় গুরুত্ব দিতে হবে সরকার ও ইসিকে। ইলেকশনটা করাই আসলে লক্ষ্য, এবং এটার কোনো বিকল্পও নাই আমাদের হাতে এই সময়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তবে কেউ অন্য প্রতীকে নির্বাচন করতে চাইলে ত্রয়োদশ নির্বাচনে সে সুযোগ রাখা উচিত বলে মনে করে দলটি। সকালে সিইসির সাথে সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক। পরে বলেন, নির্বাচনগুলো দলীয় প্রতীকেই করা হোক। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করার দরকার ছিল বলেও মনে করেন তিনি। নির্বাচনের সাথে একই দিনে গণভোটও চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাইফুল হক বলেন, জামানতের ক্ষেত্রে ব্যয়সীমা 25 লাখ থেকে 50 লাখ করা ঠিক হয়নি। এতে কালো টাকা ও মাফিয়া গোষ্ঠী দৌরাত্ম্য বাড়বে বলেও মনে করেন তিনি। সংসদ নির্বাচনকে অনেকে বিনিয়োগ হিসেবে দেখবেন বলেও আশঙ্কা তার। ইসির ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন এই নেতা। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দেন সাইফুল হক। নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলে বরাদ্দের 54% দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। 2010 থেকে 2024 সাল পর্যন্ত সময়ে নেওয়া 891টি প্রকল্পে দুর্নীতির পরিমাণ প্রায় 2111 কোটি টাকা। সকালে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, 2010 থেকে 2024 সাল পর্যন্ত বিসিসিটি থেকে মোট $858 মিলিয়ন বরাদ্দ অনুমোদন হয়। প্রতিবেদন অনুযায়ী ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা লক্ষ্য করা গেছে। অথচ তহবিল ব্যবস্থাপক হিসেবে প্রকল্পের কর্মকর্তারা তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেয়নি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতি বছর জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে 10 থেকে 12 বিলিয়ন ডলার প্রয়োজন, কিন্তু 2003 থেকে 2024 সাল পর্যন্ত পাওয়া গেছে মাত্র $1.2 বিলিয়ন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাংলাদেশের জাতীয় অর্থায়নে যে অর্থ উত্তোলিত হয়েছে এবং ব্যবহৃত হয়েছে জলবায়ু অর্থায়নে এবং বৈদেশিক অর্থায়নে অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত যে অর্থ, তার উপর ভিত্তি করে যে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যে কী ধরনের সুশাসনের ঘাটতি ছিল, আমরা কতটুকু উভয় ক্ষেত্রে কতটুকু আমাদের প্রাধান্যটাকে গুরুত্ব দিয়ে, প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আমরা অগ্রসর হতে পেরেছি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য রাষ্ট্র কাঠামোকে শক্তিশালী করতে পেরেছি, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকার অঙ্গীকার অনুযায়ী জুলাই-আগস্ট হত্যার বিচারের কাজ শুরু করতে পেরেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় হলে শহীদ পরিবারের ব্যথা উপশম হবে, লক্ষ্মীপুরে এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, শেখ হাসিনা সহ আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের বিচার হলে জুলাই শহীদদের পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবেন। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এই বিচার কাজ এগিয়ে নেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। এছাড়া সংস্কার কাজ অনেক দূর অগ্রসর হয়েছে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের
একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে। বেসরকারি পর্যায়ে অনুমোদিত আরও 1 লাখ টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে 30 নভেম্বরের মধ্যেই তাদের আমদানিকৃত চাল দেশে আনার নির্দেশনা দিয়েছে সরকার। আর এই অনুমোদন পেয়েছেন 222 জন আমদানিকারক। এর আগে বেসরকারি পর্যায়ে 5 লাখ টন আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আসেনি। এখন আরও 1 লাখ টন আমদানির সময়সীমা নির্ধারণ করে দেওয়া হলো। আমদানিকারকরা বলছেন, এখন ভারতে আমন মৌসুমে নতুন ধান উঠতে শুরু করেছে, সেই সাথে আমদানি পর্যায়ে কেজি প্রতি দামও 4 থেকে 5 টাকা কম রয়েছে। এ অবস্থায় সরকারের এই সিদ্ধান্তে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা হলেও কমে আসবে। এটাতে মোটামুটি 375 করে আমাদের বরাদ্দ পাইছি। টোটালে আপনার 1 লক্ষ মেট্রিক টন বরাদ্দ গভর্নমেন্ট আবার নতুন করে ইস্যু করেছে। আগে ছিল মালের দাম ছিল প্রায় $500 দাম, সেই মালের দাম এখন মোটামুটি $470 চলে আসবে। নাটোরের সিংড়ায় চলনবিল থেকে শতাধিক নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে প্রশাসন। সকালে উপজেলার তারাস ডুবন্ত সড়কের বিভিন্ন স্থান থেকে এসব জাল জব্দ করা হয়। স্থানীয় প্রশাসন ও বিলের বৈচিত্র্য রক্ষাকারী কমিটির নিয়মিত অভিযানে ধরা পড়ে নিষিদ্ধ এই দুয়ারি জাল। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, যার বাজার মূল্য প্রায় 3 লাখ টাকা। অভিযান পরিচালনায় ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক জানান, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসন ও সংগঠন একসাথে কাজ করছে। বিলপাড়ের মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত মতবিনিময় সভার আয়োজন করছেন তারা। সুন্দরবনের দুবলার চরে চলছে 3 দিনব্যাপী রাস উৎসব। সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা ও পুণ্যস্নান উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, সাজানো হচ্ছে পূজার স্থান। এ উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয়েছেন দুবলার চরে। এর আগে গতকাল বন বিভাগের অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশ্যে রওনা হন পুণ্যার্থীরা। লোকালয় থেকে প্রায় 130 কিলোমিটার দূরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের এক মিলনস্থল এই চর। পুণ্যার্থীরা বলছেন, দেশের মঙ্গল কামনা ও পাপ মোচনের জন্য এই পূজা ও স্নানে এসেছেন তারা। এছাড়া সৌন্দর্য উপভোগ করতেও গিয়েছেন অনেকে। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার মেলার আয়োজন না থাকা সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কাউকে বনে প্রবেশ করতে দেওয়া হবে না। বুধবার ভোরে পুণ্যস্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন পুণ্যার্থীরা। মনের ধর্মীয় বিশ্বাস যে আমরা যদি ঠাকুরের কাছে মন্ত্র দিতে চাই, সেটা আমরা পাই। প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি। ঠাকুরের উদ্দেশ্যে এখানে আমরা পূজা দেব, আমাদের মঙ্গল কামনার জন্য যে মানত করা আছে সেগুলো পরিশোধ করে